বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে অনুমোদন, ব্যয় হবে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। নিজস্ব অর্থায়নে ২০৩৩ সালে শেষ হবে কাজ। বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প, সেটি হলো পদ্মা ব্যারেজ। ৩ ভাগের ১ ভাগ অঞ্চল, ২৪টা জেলা, ৭ কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। ৭ বছর লাগবে এই প্রজেক্টটা শেষ করতে। পদ্মা ব্যারেজে পাল্টে যাবে রাজশাহী অঞ্চল ও দক্ষিণ পশ্চিমের কৃষি। উপকার পাবেন ২৪ জেলার প্রায় ৭ কোটি মানুষ। নদ নদীর নাব্যতা ফেরার আশা। পদ্মায় পানি থাকলে যে পানির টান্ডা মারে, এই টান্ডা হয়তো মারবে না চৈত মাসের সময়। পানিতে ধরেন চরে যাতায়াত করলেও সব দিক দিয়ে সুবিধা থাকবে, ওই পারে লোকজন আসতে পারবে। আমাদের এই অঞ্চলের কৃষকেরা তাদের যে দাবি দাওয়া দীর্ঘদিনের অবশ্যই সাকসেসফুল হবে। আমরা এখন গ্রাউন্ড ওয়াটারের উপর অনেকটাই বেশি নির্ভরশীল। সেই গ্রাউন্ড ওয়াটারটা না তুলে তখন আমরা সারফেস ওয়াটারটা ব্যবহার করে ইরিগেশনটা দিতে পারব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু। আক্রান্ত সন্তান নিয়ে ঢাকার হাসপাতালে ছুটছেন বাবা মা। ৭০ রোগী গ্রামের। পরিস্থিতিকে দুর্যোগ বললেন মন্ত্রী। নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে একের পর এক বিস্ফোরণ। এবার বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে আগুনে দগ্ধ ১২। বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। বর্গফুটে ২ টাকা বাড়ল কোরবানির পশুর চামড়ার দর। রাজধানীতে লবণযুক্তের দাম ৬২ থেকে ৬৭ টাকা। ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ নির্ধারণ। পাচার রোধে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। এআই ক্যামেরায় নজরদারিতে রাজধানী ট্রাফিক। নিয়ম ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা, জরিমানা ৮টি পয়েন্টে চালু। শৃঙ্খলা ফেরাতে শুধু প্রযুক্তি নয়, নীতিগত পরিবর্তনের তাগিদ। এবং ৯ বছর পর ঐতিহাসিক সফরে চীনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। শির সঙ্গে বৈঠকে গুরুত্ব পাবে বাণিজ্য চুক্তি ও তাইওয়ান ইস্যু। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে হতে পারে আলোচনা। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও এক ধাপ এগুলো বিএনপি সরকার। অনুমোদন পেল বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় ৩৪,৪৯৪ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প অনুমোদন পায়। বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী জানান ২০৩৩ সালে শেষ হবে প্রকল্পের কাজ। বলেন, ব্যারাজ হলে দেশের ২৪ জেলায় প্রায় ৭ কোটি মানুষ উপকৃত হবেন। ১৯৬০-এর দশকে রাজবাড়ী, ফরিদপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী অঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি ওঠে। এর ১৫ বছর পর ১৯৭৫ সালে ভারত ফারাক্কা বাঁধ তৈরির পর গেল ৫০ বছরে পানির অভাবে পদ্মার মূলধারা যেমন ধুঁকছে, তেমনি এর অনেক শাখা নদী হয়েছে বিলীন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পদ্মা ব্যারেজ নির্মাণের যে প্রতিশ্রুতি ছিল বিএনপির, সরকার গঠনের পর অবশেষে তা আলোর মুখ দেখতে যাচ্ছে। বুধবার চলতি অর্থবছরের ১১তম এবং বিএনপি সরকারের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক সভায় পদ্মা ব্যারেজ প্রকল্প পাশ হয়। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভায় এই অনুমোদন দেয়া হয়। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী আইনি জানান, সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প পদ্মা ব্যারেজ নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রাথমিকভাবে ৭ বছর মেয়াদী এই প্রকল্প বাস্তবায়ন হলে উপকার পাবে দেশের ২৪টি জেলার প্রায় ৭ কোটি মানুষ। বাংলাদেশের ৩ ভাগের ১ ভাগ অঞ্চল, ২৪টা জেলা, ৭ কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। ২০৩৩ সনে এই প্রজেক্টটা শেষ হবে। ৩৫,০০০ কোটি টাকার প্রজেক্ট, ৫/৭ এক বছর ৫,০০০ কোটি টাকা আমাদের সরকারের জিওবি ফান্ড থেকে এটাকে এখানে এনগেজ করতে হবে। এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ দেশের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই। তবে গঙ্গা চুক্তি নবায়নে দুই দেশের কমিশন কাজ করছে। আলোচনার খুব একটা প্রয়োজন নেই। যেটা আলোচনার দরকার, গঙ্গা চুক্তি সম্পূর্ণ আমাদের স্বার্থ সংশ্লিষ্ট। আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে গঙ্গা চুক্তি নিয়ে। জয়েন্ট রিভার কমিশন যেটা, সেখানে যে কমিটি হয়েছে, ওনাদের যে কমিটি হয়েছে, সেই কমিটি মিলেই তো আলোচনা হচ্ছে এবং সিদ্ধান্ত খুব শীঘ্রই আপনারা পাবেন। আগামী বাজেটের পরেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হওয়ার কথাও জানান মন্ত্রী। কারিগরি সমীক্ষা হয়েছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আতাউর কাউসার। যাচ্ছি তার কাছে। কাউসার, এই যে ব্যারেজ প্রকল্প নেওয়া হয়েছে, এতে সামগ্রিকভাবে আপনার পর্যবেক্ষণ কি?
এটি আসলে অনেক দিনের একটি আশা আমাদের বাংলাদেশের মানুষের জন্য, এবং বিএনপি দীর্ঘ 25 বছর আগেও কিন্তু এই প্রকল্পটির ব্যাপারে তাদের একটি সুচিন্তা ছিল, অর্থাৎ সেই দীর্ঘ পরিকল্পনা দেশবাসীর এই যে বিশেষ করে রাজশাহী এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যে শুষ্ক মৌসুমে পানি সংকট, সেই পানি সংকট দূর করার জন্য সেই 25 বছর আগেই কিন্তু বেগম জিয়ার নেতৃত্বে তখনকার বিএনপি সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল যে একটি পদ্মা ব্যারেজ করা হবে যাতে এর সুফল পায় বাংলাদেশের মানুষ। বিশেষ করে রাজশাহী ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 7 কোটি মানুষ বর্তমানে এখন এই সুযোগ সুবিধাটা পাবে। যেই কথাটি বলছিলাম যে এর স্বপ্ন কিন্তু দেখেছিলেন তারা আরও 25 বছর আগে, এত বছর পরে এসে আবারও যখন তারা সুযোগ পেলেন তখন তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের দ্বার প্রান্তে তারা পৌঁছেছেন, এবং তারা আজ যেটি বলা হয়েছে যে আজ একনেক প্রকল্পে 35,000 কোটি টাকার প্রকল্পটি তারা অনুমোদন দিয়েছেন, যে প্রকল্পের কাজ শেষ হবে 2033 সালে। দেখছেন যে উপকৃত হবে রাজশাহী দক্ষিণ পশ্চিমাঞ্চলের 7 কোটি মানুষ। অর্থাৎ যে বিষয়টি আপনি জানতে চেয়েছিলেন যে পর্যবেক্ষণ কি, যেহেতু ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে এই অঞ্চলের মানুষরা কিন্তু একেবারে খরায় হাহাকার তৈরি হয়, তারা সেচের পানি পায় না, নানা ধরনের সমস্যায় তারা পড়েন এবং সুপেয় পানির অভাবও তৈরি হয়। তো এই যে প্রকল্পটির অনুমোদন দিয়েছে, প্রকল্পটি যদি বাস্তবায়ন হয় তাহলে স্বাভাবিকভাবে এই যে হাহাকার, সেই হাহাকার থেকে মুক্তি পাবেন রাজশাহী এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের 7 কোটি মানুষ। তো এই যে বিষয়টি আসলে কিভাবে তারা মুক্তি পাবেন, মানে আরও কি সুবিধা তারা পাবেন, এই পুরো বিষয়টি নিয়ে আমাদের আরও একটি প্রতিবেদন হয়েছে, চলুন সেই প্রতিবেদনটা দেখে আসি আগে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় রাজবাড়ীর পাংশায় হতে যাচ্ছে পদ্মা ব্যারেজ। এর মাধ্যমে সংরক্ষণ করা যাবে বর্ষার বিপুল জলরাশি। শুষ্ক মৌসুমে পানির অভাবে রাজশাহী অঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজার হাজার হেক্টর জমির চাষাবাদ বিঘ্নিত হয়। প্রতি বছরই লোকসান গুনতে হয় কৃষকদের। ব্যারেজ হলে আমূল বদলে যাবে তাদের ভাগ্য। পদ্মাতে যদি পানি ঠিক থাকে তাহলে আমার দ্বীপে পানি সমস্যা হবে না। পদ্মায় পানি থাকলে যে পানির টান্ডা মারে, এই টান্ডা হয়তো মারবে না চৈত্র মাসের সময়। পানিতে ধরেন চরে যাতায়াত করলেও সব দিক দিয়ে সুবিধা থাকবে, ওই পারে লোকজন আসতে পারবে, সবকিছু দিলেই ধরেন ভালো থাকবে আমাদের। পানি উন্নয়ন বোর্ড বলছে শুধু আঞ্চলিক নয়, জাতীয় অর্থনীতিরও গেম চেঞ্জার হতে যাচ্ছে এই প্রকল্প। আমরা এখন গ্রাউন্ড ওয়াটারের উপর অনেকটা বেশি নির্ভরশীল। সেই গ্রাউন্ড ওয়াটারটা না তুলে তখন আমরা সারফেস ওয়াটারটা ব্যবহার করে ইরিগেশনটা দিতে পারবো। রূপপুর পাওয়ার প্ল্যান্ট হয়েছে, তাদের কুলিং পারপাসে যে ওয়াটারটা প্রয়োজন সেই ওয়াটারটাও আমরা সাফিসিয়েন্ট পাবো। সংশ্লিষ্টরা বলছেন সমন্বিত এ পানি ব্যবস্থাপনায় গড়াই, আড়িয়াল খাঁ সহ শাখা নদীগুলোর নাব্যতা ফিরে আসবে, লবণাক্ততা রোধ করে রক্ষা করা যাবে সুন্দরবনকে। এছাড়া রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পানির যোগানও নিরবচ্ছিন্ন হবে। এই সরকার এই উদ্যোগটা নিয়েছে, এই জন্য আমরা মনে করি যে ভালো একটা উদ্যোগ আর কি। এটা সাকসেসফুল হলে আমাদের এই অঞ্চলের কৃষকেরা তাদের যে দাবি দেওয়া দীর্ঘদিনের, আমরা যেটা নিয়ে আন্দোলন করেছি সেটা অবশ্যই সাকসেসফুল হবে। পদ্মা ব্যারেজের মাধ্যমে প্রায় 2900 বিলিয়ন লিটার পানি ধরে রাখা সম্ভব হবে। প্রাণ ফিরে পাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সেচ প্রকল্পগুলোও। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, রাজশাহী। কাউসার, সেক্ষেত্রে আমরা মামুনের রিপোর্টটা দেখলাম এবং আমরা যদি এই রিপোর্টের বিশ্লেষণে আসি, তো মূলত দেখছিলেন যে প্রথমে আপনি যে প্রশ্নটি করেছিলেন যে এর কি সুফল পাবে মানুষ, যে কয়েকজন ব্যক্তির বক্তব্য দেখেছেন তাদের চেহারায় কিন্তু একটি আশার আলো, যে আসলে এই যে হাহাকারে তারা পড়ে, যে প্রতি বছর যে কষ্টের সম্মুখীন তারা হন, হয়তো আরও 10 বছর সময় লাগবে, কিন্তু 10 বছর পরে হলেও তাদের বা তাদের পরবর্তী প্রজন্ম এই হাহাকারের মধ্যে পড়বে না। এই যে একটি বিশেষ একটা বড় ধরনের সমস্যা থেকে তারা মুক্তি পেতে যাচ্ছেন, এর যে প্রভাব সেটি কিন্তু তাদের চেহারায় আপনি দেখেছেন নিশ্চয়ই। তো এখানে মূলত যেটি বলা হচ্ছে যে পদ্মা এবং রাজশাহী এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের যেই নদীর পাশে যেই জমিগুলো রয়েছে, এখানে 37% জমি এই প্রকল্পের কারণে কিন্তু তারা সুবিধাভোগী হবে। অর্থাৎ এই জমিগুলোতে এর আগে যেটি হতো যে খরা চলাকালীন সময় বা শুষ্ক মৌসুমে পানির অভাবে সেচ দেওয়া যেত না, তো এখন যেটি হচ্ছে এই প্রকল্পটি বাস্তবায়ন হলে স্বাভাবিকভাবেই সেই খরা দূর হবে এবং নদীর নাব্যতা সংকটের বিষয় রয়েছে, সেই নাব্যতা সংকটও দূর হবে, যেহেতু পানির আসলে শুষ্ক মৌসুমে পানি একেবারে শুকিয়ে যাওয়ার বিষয়টি হবে না, যার প্রেক্ষিতে নাব্যতার সংকট কাটবে, নদীতে পানি বৃদ্ধি পাবে, স্বাভাবিকভাবে এতে মাছ চাষ, কৃষি সকল বিষয়ে আসলে মানুষ উপকৃত হবে। এবং যেটি বলা হচ্ছে প্যাকেজের আমাদের প্রতিবেদনে আপনি সেটি দেখেছেন, যেটি আসলে অর্থনীতির জন্য একটি গেম চেঞ্জার বলা হচ্ছে। তো কৃষিতে স্বাভাবিকভাবে যদি সেচ ভালো হয়, কৃষির ফলন ভালো হলে অবশ্যই এটি একটি গেম চেঞ্জার, এবং একই সাথে মৎস্যের বিষয়টিও কিন্তু চলে আসছে, যে যেহেতু পানি বাড়বে আরও বেশি পরিমাণে মাছ উৎপাদন হবে, এবং সব মিলিয়ে অর্থনীতির জন্য একটি বড় ধরনের গেম চেঞ্জার হবে এই প্রকল্প। এবং একই সাথে বলতে চাই যে সুপেয় পানির যে সংকট,
সেই সুপেয় পানির সংকটটিও এই প্রকল্পের মাধ্যমে কাটবে এবং যেটি শুরুতেই বলছিলাম যে 5টি নদীর পানি প্রবাহ বৃদ্ধি পাবে। তো এক্ষেত্রে আপনার হচ্ছে যে 5টি নদীর কথা বলা হয়েছে, সেই 5টি নদীর একটু আমি নাম বলতে চাই, যে হিসনা, মাথাভাঙ্গা, গড়াই, মধুমতি, চন্না, বারাসিয়া, বড়াল ও ইছামতি নদী, এই নদীগুলোর ব্যবস্থাপনা পুনরুজ্জীবিত হবে। তো স্বাভাবিকভাবে নদীর ব্যবস্থাপনা পুনরুজ্জীবিত হলে নদীর আশপাশে যেই জমিগুলো রয়েছে সেগুলোতে আরও বেশি পরিমাণে ফলন আসবে এবং স্বাভাবিকভাবে সেখান থেকে পানি নিয়েও সেচের ব্যবস্থা তারা করতে পারবে। সব মিলিয়ে এই মেগা প্রকল্পটি আসলে সেই অঞ্চলের মানুষের জন্য আপনার অনেক বড় একটি স্বপ্ন, যেটি তাদের আশা এর মাধ্যমে আসলে প্রতিফলিত হবে এই মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে। কাউসার, অসংখ্য ধন্যবাদ আলোচনা যুক্ত হওয়ার জন্য। ব্যারেজ প্রকল্প চালু হলে যে সুবিধাগুলো হবে এবং সরকারের যে ভাবনা সে বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতাউর কাউসার। এবার যাচ্ছে অন্য প্রসঙ্গে। হাম উপসর্গ নিয়ে 24 ঘন্টায় মারা গেছে আরও 8 শিশু। হাসপাতালে ভর্তি 1615 জন। চিকিৎসকরা বলছেন উপসর্গ নিয়ে ভর্তি হওয়া 70% বেশি রোগী ঢাকার বাইরের। অভিভাবকদের অভিযোগ, জেলা পর্যায়ে হাসপাতালের চরম ভোগান্তির পর বাধ্য হয়ে ঢাকায় আসছেন তারা। ঢাকার 2 সিটিতে হামের প্রকোপ কিছুটা কমলেও বাড়ছে আশেপাশের এলাকায়। সচেতনতার অভাব ও ঘন বসতি হওয়ায় বিভিন্ন জায়গায় সংক্রমণের হার এখনও ঊর্ধ্বমুখী। রাজধানীতে চিকিৎসাধীন রোগীর বেশিরভাগই ঢাকার বাইরের। অভিভাবকরা বলছেন স্থানীয় বিভিন্ন হাসপাতালে চরম ভোগান্তির পর বাধ্য হয়েই ঢাকায় এসেছেন তারা। যশোরের আরদিনির থেকে আবার শিশু হসপিটাল থেকে 2 জায়গাতে ফেরত দিচ্ছে, দেওয়ার পরে তাই ওই জায়গাতে আপনার বলছে একবার সরাসরি এই জায়গা নিয়ে আসতে। 1 সপ্তাহ থাকার পর আর হাম ওঠার পরে আমাদেরকে বলছে যে ওকে অন্য হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের তথ্য মতে ঢাকায় চিকিৎসাধীন 70% বেশি মহানগরীর বাইরের বাসিন্দা। তাই ফার্মেসি নির্ভর না হয়ে উপসর্গ দেখা মাত্রই বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। যেহেতু এটা হামের সিজন চলছে, তার মানে এখন কোনো রোগী উচ্চমাত্রার জ্বর নিয়ে হলেই তাকে হাম ধরে রেখে চিকিৎসা দিন এবং এমবিবিএস ডাক্তারের সাথে যোগাযোগ করুন। এদিকে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে মহাপরিচালক জানান এরই মধ্যে 95% শিশুকে টিকার আওতায় নিয়ে আসা হয়েছে। আর প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলছেন হাম রোগীদের বিশেষায়িত চিকিৎসা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে হাসপাতালগুলোকে। আমরা প্রায় 95% শিশুকে টিকার আওতায় ইতিমধ্যে এনে ফেলেছি। যারা বঞ্চিত তাদেরকে শনাক্ত করে দ্রুত আমরা আমাদের কাভারেজের মধ্যে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে চিকিৎসা কেন্দ্রিক ব্যবস্থা থেকে সরিয়ে এনে প্রিভেনশন এবং প্রমোশন কেন্দ্রিক ব্যবস্থায় পরিণত করতে পারি, সেই কাজ আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। শুধু তাই নয়, হামের পর নিউমোনিয়া সহ অন্যান্য জটিলতা প্রতিরোধে হাসপাতালগুলোকে নির্দেশনা এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে বলেও জানানো হয়। পোস্ট মেজর যে স্টেটটি আছে, এই স্টেটটিতে কিভাবে অ্যাড্রেস করা যায়। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে কেঁপে ওঠে নারায়ণগঞ্জের জেরা মেঘনাঘাট পাওয়ার প্ল্যান্টের ক্যান্টিন। এই ঘটনায় দগ্ধ 12 জনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন আহতদের খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের জেরা মেঘনাঘাট পাওয়ার প্ল্যান্টের ক্যান্টিনে মধ্যাহ্নভোজের সময় হঠাৎই তীব্র বিস্ফোরণ। কিছু বুঝে ওঠার আগেই দগ্ধ হন 12 জন। স্বজনরা বলছেন কাজ শেষে কর্মচারীরা ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন, এ সময় দুর্ঘটনা ঘটে। দ্রুত দগ্ধদের নেওয়া হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। খেতে যাওয়ার পরে ভাত নিতেও পারে না, এরই মধ্যে এটা বিস্ফোরণটা হয়ে গেছে। দেখি যে আমার জামাইয়ের সমস্ত মুখ পোড়া, এটা পোড়া, তারপর আরও ওই 10-12 জন, ওদেরও অনেকেই সিরিয়াসলি ছিল। দগ্ধ 3 জনের অবস্থা গুরুতর জানিয়ে চিকিৎসক বলছেন 6 জনের শ্বাসনালী আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। 3 জন পেশেন্ট আছে যাদের পার্সেন্টেজ অনেক বেশি এবং 6 জনের ইনহেলেশন ইনজুরি টোটাল আছে এবং বাকি 6 জনের ইনজুরিটা তুলনামূলক কম। খবর পেয়ে হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তারা বলছেন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। উই আর হোপফুল যে আল্লাহ তাআলা সবাইকে সেভ করবেন। আমাদের বেস্ট ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, আমরা এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতেছি। চলতি সপ্তাহেই নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। ক্যাম্পাসে ঢুকে ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, বহিরাগত যুবকের ক্ষুব্ধ
যাবে শিক্ষার্থীরা। অভিযুক্তকে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত, আইনি ব্যবস্থার আশ্বাস। বছরের চেয়ে প্রতি বর্গফুটে 2 টাকা বাড়িয়ে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। গরুর চামড়া ঢাকার মধ্যে 62 থেকে 67 টাকা, ঢাকার বাইরে 57 থেকে 62 টাকা নির্ধারণ করা হয়েছে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানান বাণিজ্যমন্ত্রী। চামড়া পাচার রোধে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সারা বছরের অর্ধেকের বেশি চামড়ার যোগান আসে ঈদ উল আজহার পশু কোরবানি থেকে। প্রতি বছর চামড়ার দাম নির্ধারণ করে দেয় সরকার। এবারের কোরবানির পশুর চামড়ার দাম ও সার্বিক বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী জানান, এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় 2 টাকা বাড়ানো হয়েছে। ঢাকার ভিতরে গরুর চামড়া নির্ধারিত মূল্য হবে প্রতি বর্গফুট 62 থেকে 67 টাকা, আর ঢাকার বাইরে 57 থেকে 62 টাকা। খাসির চামড়া ঢাকা এবং ঢাকার বাইরে সবই 25 থেকে 30 টাকা। কাঁচা চামড়া সংরক্ষণকে গুরুত্ব দিয়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে এবছর লবণ বিনামূল্যে মাদ্রাসা ও এতিমখানায় সরবরাহ করা হবে, দেওয়া হবে প্রশিক্ষণ। এজন্য 17 কোটি 60 লাখ টাকার লবণ সহ সরকারের খরচ হবে 20 কোটি টাকা। 7 দিনের আগে ঢাকায় ঢুকবে না বাইরের চামড়া। পাচার রোধে সীমান্তে সতর্ক অবস্থানে থাকবে বিজিবি। প্রয়োজন বোধে ওয়েট ব্লু চামড়ার রপ্তানি কিছু সময়ের জন্য সুযোগ দেওয়া দরকার। সেটি কোরবানির পরবর্তী সময়ের অবস্থা বিবেচনায় আমরা সেই সিদ্ধান্ত নেব। চামড়া সংরক্ষণের জন্য এই লবণটি সরকার বিনামূল্যে সংশ্লিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। এদিকে সাভার ট্যানারির সিইটিপি নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারখানাগুলোতে নিজস্ব ইটিপি ব্যবহারকে উৎসাহিত করা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। চামড়া প্রক্রিয়াজাত করবেন কারা? সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ক্যাম্পাসে ঢুকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে বহিরাগত যুবকের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয় নিরাপত্তা জোরদারের শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ক্যাম্পাসের মধ্যে রাস্তা থেকে টেনে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। ভুক্তভোগীর অভিযোগ, মঙ্গলবার রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেসা হলের পাশে এক ব্যক্তি গলায় কাপড় পেঁচিয়ে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। পথচারীরা টের পেয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে। অভিযুক্ত এ সময় দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর অভিযুক্তকে শনাক্তে ভুক্তভোগী শিক্ষার্থীকে নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায়। সেখানে কয়েকজন নারী শিক্ষার্থী, প্রক্টর ও জাকসু নেতার উপস্থিতিতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রাথমিকভাবে অভিযুক্তকে বহিরাগত হিসেবে শনাক্ত করা হয়। এ ঘটনায় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানান শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদেরকে জানিয়েছে, তাকে আইডেন্টিফাই করা হয়েছে। এই ঘটনাটা যে ঘটিয়েছে বা যারা ঘটিয়েছে তাদেরকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। সরকারের উচ্চ মহল থেকে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। এই দুষ্কৃতিকারীকে যত দ্রুত সম্ভব আমরা গ্রেফতার করার ব্যবস্থা করবে। ঘটনার পর পুরো ক্যাম্পাসে বিরাজ করছে চরম ক্ষোভ ও উদ্বেগ। সময় সংবাদ, সাভার। রাতের সময় আরও থাকছে। নাহিদ রানার জীবনযাত্রা আর খাদ্যাভ্যাসে গুরুত্ব দেওয়ার পরামর্শ কোচ তালহা জুবায়ের। তাসকিন রানাদের উপর ভর করে অ্যাওয়ে টেস্টে টাইগাররা সাফল্য পাবেন। কোট আইনজীবী সমিতির 2 দিন ব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ সম্পন্ন। 14 পদের বিপরীতে লড়ছেন 40 প্রার্থী। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। অন্যদিকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে জামাত ও এনসিপি। বুধবার সকালে শুরু হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ। এবারে নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন 11,097 জন আইনজীবী। 14 পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 40 প্রার্থী। নির্বাচনে বিএনপি সমর্থিত নীল, জামায়াত সমর্থিত সবুজ এবং এনসিপি সমর্থিত লাল সবুজ প্যানেলের প্রার্থীরা অংশ নিচ্ছেন। তবে আওয়ামী লীগ সমর্থিত কোনো প্যানেল এবারে নির্বাচনে নেই। নির্বাচনকে অংশগ্রহণমূলক উল্লেখ করে বিএনপিপন্থী আইনজীবীরা বলছেন, দীর্ঘদিন পর আইনজীবীরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। ওই পাশে এনসিপি, এইখানে জামাত, এইখানে বিএনপি, কার মধ্যে কোনো রেষারেষি নাই,
গোলমাল নাই, যার যার ওয়েতে ভোট চাচ্ছেন। এবং আমি আশা করি যে এই ভোট শেষ পর্যন্ত এইভাবে সুষ্ঠুভাবেই চলবে। তবে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াত ও এনসিপি সমর্থিত আইনজীবীরা। একই সঙ্গে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কার কথাও জানান তারা। নির্বাচনটিকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ করার জন্য এবং আইনজীবীদের আস্থার এই জায়গাতে একটা প্রশ্ন তৈরি হয়ে গেল যে এই ধরনের মেম্বার সিলেকশনের ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে। ভোটারদের জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যে জন্য সাধারণ ভোটারের মাঝে এখনও জনমনে সন্দেহ তৈরি হয়েছে যে তারা আদৌ ভোট দিতে আসবেন কিনা, নাকি এখানেও আরেকটি একতরফা নির্বাচন হতে যাচ্ছে। দুদিনব্যাপী নির্বাচনের দ্বিতীয় দিনের ভোট গ্রহণ হবে বৃহস্পতিবার। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ জুলাই হত্যা মামলার শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য 10 জুন দিন ধার্য করা হয়েছে। মামলায় 24-19 জুলাই শিক্ষার্থী পারভেজ, শিশু রিয়া সহ 6 জনকে হত্যাসহ মোট 3টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। এসব অভিযোগ প্রমাণের জন্য ট্রাইব্যুনালে 18টি ভিডিও ক্লিপ, অডিও, প্রায় 300 পৃষ্ঠার দালিক নথি এবং 61 জন সাক্ষীর তালিকা জমা দিয়েছে প্রসিকিউশন। এদিকে চট্টগ্রামে ওয়াসিম সহ 6 জনকে হত্যা অভিযোগ গঠনের শুনানির জন্য 4 জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এবার বাণিজ্য সংবাদ। উচ্চমূল্যস্ফীতির চাপে দিশেহারা মধ্য নিম্নবিত্তরা আয় ব্যয়ের হিসাব মেলাতে না পেরে প্রতি মাসে ভাঙতে হচ্ছে সঞ্চয়, করতে হচ্ছে ধার অথবা কমাতে হচ্ছে প্রয়োজন। প্রায় 5 বছর ধরে এভাবে চলা পরিবারগুলোকে স্বস্তি দিতে চায় সরকার। এজন্য আসছে বাজেটে মূল্যস্ফীতি 7.5% নামানোর লক্ষ্য নির্ধারণ করা হতে পারে। এই আকাঙ্ক্ষা পূরণে পণ্যের উৎপাদন ব্যয় কমানোর তাগিদ ব্যবসায়ী অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। রিকশা মিস্ত্রি ইসমাইল তার প্রতিদিন কাটে অনেকের আয়ের পথ প্রশস্ত করে দিয়ে, অথচ নিজের রোজগার দৈনিক 700 টাকা, যা দিয়ে সামলাতে হয় 7 সদস্যের পরিবারের নিত্য দরকারি খরচ। আমরা যারা খেতে খাওয়া মানুষ আছি তাদের অবস্থা একবারে খারাপ। শুধু ব্যয় বাড়েনি, তার মতো সাধারণ মানুষের আয়ও বেড়েছে। তাহলে কেন আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে? আমি পেঁপে কিনতে গেছিলাম, ওইটা আগে 20 টাকা ছিল, এখন 80 টাকা। আগে যেমন চালান লাগতো 20,000 টাকা, এই জায়গায় লাগে 30,000 টাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস বলছে 2021 সালের জুলাইয়ে যে পণ্য কিনতে ব্যয় করতে হয়েছে 100 টাকা, গেল এপ্রিলে তার দাম ঠেকেছে 155 টাকা 82 পয়সায়। এ সময় অবশ্য মানুষের আয়ও বেড়েছে। 2021 সালের জুলাইয়ে কোনো মানুষের আয় 100 টাকা থাকলে বাড়তে থাকা মজুরি গেল এপ্রিলে তা হয়েছে 144 টাকা 71 পয়সা। সবকিছুর দাম বাড়তেছে, কিন্তু আমাদের ইনকামের আয় আর কমতেছে দিন দিন। এখানে টাটা নেই, বাজারে দাম বেশি বলে। এবার দ্রুত গতিতে বেড়ে যাওয়া সেই মূল্যস্ফীতির লাগাম টানতে আসছে বাজেটে তা 7.5% নামিয়ে আনা লক্ষ্যমাত্রা নির্ধারণ হতে পারে, এমন আভাসই দিয়েছে অর্থ মন্ত্রণালয়। যদিও বাস্তবতা বলছে 2022 সালের জুলাইয়ের পর গেল 45 মাসে একবারের জন্য 8% নিচে নামেনি ভোক্তা ব্যয় বাড়িয়ে দেয়া এই সূচক। খরচটা আগের চাইতে অনেকটা বেড়ে গেছে। তেল, মোবিল, কাঁচা বাজার, সংসার খরচ বাড়ছে না, সব কিছুর দামে তো একটু কষ্ট হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন ব্যাংক ঋণের উচ্চ সুদহার, বেড়ে যাওয়া জ্বালানির দাম যেভাবে বাড়িয়েছে পণ্য উৎপাদন ব্যয়, তা কমাতে না পারলে মূল্যস্ফীতি নামবে না কাঙ্ক্ষিত পর্যায়ে। ইনফ্লেশন থেকে বেরিয়ে আসতে হয়, তাহলে কিন্তু আপনার প্রাইভেট সেক্টর ক্রেডিট ফ্লো যদি আপনি ঠিক করতে না পারেন, তাহলে কিন্তু আমরা এই সাপ্লাই শক থেকে বেরোতে পারবো না। সাধারণ মানুষকে ব্যয় বৃদ্ধির চাপ থেকে মুক্তি দিতে বাজার ব্যবস্থাপনাকে সাজানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। মুদ্রানীতি, রাজস্ব নীতি এবং বাজার ব্যবস্থাপনা, এই 3টি যে টুলস আছে, এইগুলো যদি স্মুথ করা যায়, এটি নিয়ে আসলে কাজ করার সুযোগ আছে। মূল্যস্ফীতির প্রভাব জনজীবনে বাড়াচ্ছে কষ্ট, অনেকে ভাঙছেন নিজের সঞ্চয়, ক্রয় ক্ষমতাও কমেছে এর পাশাপাশি, যার থেকে উত্তরণে খাত সংশ্লিষ্টরা বলছেন প্রয়োজন সুশাসন, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তৈরি করতে হবে নতুন কর্মসংস্থান, এর সাথে সম্প্রসারিত করতে হবে আয়ের বিভিন্ন খাত। সাইফুল ইসলাম, সময় সংবাদ। দেশে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মূলধারায় নিয়ে আসতে এবং অর্থনীতিতে ভূমিকা রাখার ব্যাপারে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে কমিটি গঠন করা হয়েছে। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা বলেন দুই প্রতিমন্ত্রী।
যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টগুলো হয় সেখানে আসলে বিভিন্ন বিল্ডিংগুলোতে তার অ্যাক্সেসিবিলিটি থাকে না, হুইল চেয়ার নিয়ে তারা যেতে পারেন না, ওয়াশরুমগুলো অ্যাক্সেসেবল থাকে না, সেই জায়গাগুলোতে আমরা টার্গেট করে কাজ করার চেষ্টা করছি। তাদের ফ্যামিলিকেও কিভাবে একটা ভালো পরিবেশ দেওয়া যায় সে সকল বিষয় নিয়ে আসলে কথাবার্তা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সকলকে নিয়ে একত্রিত করে অ্যাক্টিভিটি শুরু করাচ্ছেন এবং যেভাবে করাচ্ছেন যে আপনার প্রতিবন্ধী কমিউনিটির রিপ্রেজেন্টেটিভরা যেন থাকে, তাদের থেকে ওটার সম্বন্ধে বেশি আর কারো জানা সম্ভব না। এই কারণে এই যে আজকে প্রতিবন্ধীদের নিয়ে এতগুলো 6-7টা মন্ত্রণালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বসিয়েছেন, একটা কমিটি করে দিয়েছেন, সেখানেও প্রতিনিধিত্ব আছে। ঢাকা সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার নজরদারি এআই ক্যামেরায়। ট্রাফিক আইন অমান্য করলে স্বয়ংক্রিয় মামলা চলে যাচ্ছে গাড়ির মালিকের ঠিকানায়। রাজধানীর 8টি পয়েন্টে এই পদ্ধতি চালু হলেও পর্যায়ক্রমে সব সিগন্যালেই এর আওতায় আসবে। SM সালাউদ্দিন ও মীর মোহাইমিনুর রহমানের ছবিতে ওয়ালিউল সাকিবের রিপোর্ট। ব্যস্ত সড়কে নিয়ম মানার প্রবণতা নেই অনেকেরই, কিন্তু শৃঙ্খলা রক্ষায় আপ্রাণ চেষ্টা ট্রাফিক পুলিশের। এবার রাজধানীতে সড়কে নিয়ম মানাতে শুরু হলো কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, অর্থাৎ AI প্রযুক্তিতে ট্র্যাক করা হবে প্রত্যেকটি যানবাহন। সময় মতো জরিমানা পরিশোধ না করলে কপালে জুটতে পারে কারাবাসও। আপাতত মহানগরের 8টি সিগন্যাল পয়েন্টে বসেছে বিশেষ ক্যামেরা। 6 মাসের মধ্যে এটি সম্প্রসারিত হবে 60টি স্পটে। 1 বছরের মধ্যে যা 120টিতে উন্নীত করার লক্ষ্য ট্রাফিক বিভাগের। AI ক্যামেরায় শৃঙ্খলা ভাঙার দৃশ্য ধরা পড়লেই ধারণ হয়ে যায় ভিডিও। তারপর এখান থেকেই বিস্তারিত তথ্য নিয়ে দেয়া হয় মামলা। এই পর্যন্ত 2000-এর বেশি ভিডিও ধরা পড়েছে ক্যামেরায়। চলছে 400-এরও বেশি মামলার প্রক্রিয়া। ট্রাফিক পুলিশ বলছে সুফল মিলতে শুরু করেছে AI ক্যামেরার। সম্পূর্ণভাবে কাজটা চালু করুক, তারপর দেখা যাবে কি অবস্থা হয়। আশা করি ভালো হবে। আমি সঠিক যেটা জানি না, এটা কেমন করে বলবো। 60% গাড়ি মানতেছে। যেমন আমি ভোরে যখন আসি দেখা যাচ্ছে সিগন্যাল লাইটে গাড়িগুলো দাঁড়া যাচ্ছে। এমন পদ্ধতি কার্যকর করতে নীতিগত সংস্কারে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। যদি সামগ্রিকভাবে পলিসিগত একটা পরিবর্তন আনা যায়, প্রযুক্তির মাধ্যমে যে মামলা, এটা একটা ভালো উদ্যোগ হবে। ড্রাইভার কমপ্লায়েন্স বাড়বে, সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। তবে যোগাযোগ খাত নিয়ে দীর্ঘদিন কাজ করা এই বিশেষজ্ঞের মতে AI ক্যাম্প চালুর আগে আরও যাচাই বাছাই প্রয়োজন ছিল। এআইকে যেভাবে গেইনফুলি ইউজ করতেছে তার সিস্টেমের জন্য বেনিফিটটা দেখাতে পারছে। আমাদের সিস্টেমটাকে আমরা ইগনোর করেছি। পৃথিবীর একদম কাটিং এজ টেকনোলজি বলে, এটাকে এনে যদি আমি ভোতা করে ফেলি, আমার হাতে আর কোনো টুলস টেকনিক্স থাকবে না, এবং এটার দায় কিন্তু তাদেরকেই নিতে হবে। বিষয়টি নিয়ে প্রচার না থাকার অভিযোগ উড়িয়ে দিচ্ছে ডিএপি ট্রাফিক বিভাগ। নতুন একটা প্রযুক্তি যখন আসে, যখন কাজ করে, তখন এটা গণমাধ্যমের মাধ্যমেই জানানোর ব্যবস্থা করাটাই যৌক্তিক। এটার মধ্যে কিছু সুবিধা হবে, কিছু অসুবিধা হবে, আমাদের তরফ থেকে কিছু ভুল ত্রুটি হতে পারে। অবশ্যই এই মহানগরী মেগাসিটিকে আমরা একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে যেতে পারবো। ডিএমপি ট্রাফিকের নতুন এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন চালকরাও। সড়কে শীঘ্রই এর সুফল মিলবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তবে ঢাকার মতো জনবহুল নগরীতে প্রযুক্তিগত এই পদ্ধতি ঠিক কতটা কাজে দেবে সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। সেতুর অভাবে রাজধানী থেকে বিচ্ছিন্ন প্রায় 3 লাখ মানুষ। মিরপুর থেকে কাউন্দিয়া মাত্র 5 মিনিটের দূরত্ব হলেও যোগাযোগের একমাত্র উপায় নৌকা। জরুরি প্রয়োজনে প্রতিদিনই নদী পাড়ি দিয়ে ঢাকায় আসতে হয় বাসিন্দাদের। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। রাজউক বলছে কৃষি জমি সংক্রান্ত আইনি জটিলতায় আটকে আছে সেতুর কাজ। নাজমুস সালেহের প্রতিবেদন। নৌকা পারাপারের এই দৃশ্য দেখে মনে হবে আধুনিক যোগাযোগ বিচ্ছিন্ন কোনো এক জনপদ, অথচ রাজধানী ঢাকার 14 নম্বর আসনের মিরপুরের অন্তর্গত এই জনপদের নাম কাউন্দিয়া। মিরপুর বেড়িবাঁধ থেকে মাত্র 3 মিনিটের পথ হলেও যোগাযোগের একমাত্র উপায় ডিঙ্গি নৌকা। কাউন্দিয়া বনগ্রাম ইউনিয়নের 22 গ্রামে প্রায় 3 লাখ লোকের বসবাস। ব্যবসা বাণিজ্য কিংবা জরুরি কাজে প্রতিদিন 50 থেকে 60 হাজার মানুষকে যেতে হয় ঢাকায়। ব্যবসার পারপাসে নদীর ওই পারে পার হইতে হয়। কোনো মুমূর্ষু রোগী আমাদের ডাক্তার কাছে নিতে হয়, তাও এই নৌকার মাধ্যমে নিতে হয়। যোগাযোগের অভাবে কাউন্দিয়ায় গড়ে ওঠেনি হাসপাতাল কিংবা ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান। আমার মেয়ে গর্ভবতী ছিল, রাতে তখন 3টা বাজে, আমি নিতে পারলাম না। ঝড় বৃষ্টির মধ্যে নদী পার হয়ে যায়, ওই পারের স্কুলে নিয়ে যেতে হয়। স্থানীয়রা বলছেন এই নদীপথে প্রায় ঘটছে দুর্ঘটনা। বড় বড় বাল্কহেড আর ইঞ্জিন চালিত ট্রলারের ধাক্কায় ঘটছে মৃত্যুও। জাহাজ আসে বালুর, ওইগুলোর সাথে দেখা গেছে আমাদের বিভিন্ন সময়
দুর্ঘটনা ঘটে। একজন মহিলা অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রলারের তলা পড়ে নৌকাটা পুরো তলা পড়ে গেছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক বলছে 2015 সালের ট্যাপ নকশা অনুযায়ী এলাকাটি কৃষি জমির এরিয়াভুক্ত হওয়ায় সেতু নির্মাণে জটিলতা তৈরি হয়েছে। মাস্টার প্ল্যানে এই এলাকাগুলো আসলে কৃষি জমি হিসেবে দেখানো আছে, বাট জনস্বার্থ তো সবার আগে। তো চেষ্টা করব আর কি, আমরা আমাদের সিনিয়র অথরিটি আছে, অথরিটির সাথে কথা বলবো। মহিলা আসনের স্থানীয় সংসদ সদস্যরা বলছেন কৃষি জমি সংক্রান্ত শর্ত কাউন্দিয়ার জন্য প্রযোজ্য নয়, ভোগান্তি লাঘবে আইন পরিবর্তনের দাবি তাদের। আইন যেটাই হোক জনগণের ঊর্ধ্বে কিছুই না, এটা কোরআন কিংবা বাইবেল না যে আইন চেঞ্জ করা যাবে না। পর্যবেক্ষণগুলো যথাযথভাবে সম্পন্ন হয়ে যাবে, এর মধ্যে আমরা রাজুকের সাথে এলজেডির সাথে আরও মিটিং করবে। অতি শীঘ্রই এই ব্রিজের কাজটা হয়তো আমরা উদ্বোধন করতে পারবো। রাজুকের অনুমতি পাওয়া গেলে 2 সপ্তাহের মধ্যেই নির্মাণ কাজ শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছে এলজিইডি কর্মকর্তারা। ঢাকার মধ্য থেকেও কাউন্দিয়া যেন আলাদা এক ভিন্ন দ্বীপ। শুধুমাত্র ছোট্ট একটি সেতুর কারণে পিছিয়ে পড়ছে এই অঞ্চলের লাখ লাখ মানুষ। সব কিছু ঠিকঠাক থাকলেও আমলাতান্ত্রিক জটিলতায় এখনও ঝুলে আছে এই অঞ্চলের স্বপ্ন। সকল জটিলতা কাটিয়ে দ্রুত সেতু নির্মাণের দাবি কয়েক লাখ মানুষের। নাজমুস সালিহি, সময় সংবাদ, কাউন্দিয়া, সাভার। দেখছেন রাতের সময়। দীর্ঘ 9 বছর পর ঐতিহাসিক সফরে চীনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ট্রাম্প। চীনা গণমাধ্যমের তথ্যমতে বৈঠকে তাইওয়ানের মার্কিন অস্ত্র বিক্রি সীমিত করার বিষয়ে ওয়াশিংটনকে চাপ দিতে পারে বেইজিং। একই সঙ্গে বাণিজ্য চুক্তি ও মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঐতিহাসিক সফরে চীনে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর এটাই তার প্রথম চীন সফর। স্থানীয় সময় বুধবার বেইজিং বিমানবন্দরে ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। 3 দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে বৃহস্পতি ও শুক্রবার চীনা নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন তিনি। 2 বিশ্ব নেতাদের বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে তা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশ্লেষকরা মনে করছেন বৈঠকের কেন্দ্রবিন্দুতে থাকতে পারে তাইওয়ান ইস্যু। চীনের মূল লক্ষ্য হতে পারে তাইওয়ানের জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি সীমিত করা। বাণিজ্যিক যুদ্ধের চাপও বৈঠকের আরেক বড় এজেন্ডা। বিশ্লেষকরা জানান ওয়াশিংটনের সঙ্গে স্থিতিশীলভাবে বাণিজ্যিক পরিকল্পনা সাজাতে চাইছে বেইজিং। একই সঙ্গে মার্কিন কৃষিপণ্য ও বোয়িং বিমান কেনার বিষয়ে প্রস্তাব দিতে পারে শি প্রশাসন। এই সফরের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ইরান যুদ্ধ। বেইজিং যেখানে নিজেকে নীরব মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে, পর্দার আড়ালে তেহরানকে আলোচনার টেবিলে ফেরাতে চীনা কর্মকর্তাদের তৎপরতার কথা উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দেখছেন রাতের সময়। বিশ্বজুড়ে কদর বাড়ছে নাহিদ রানার, আর তাই এই পেসারকে নিজের জীবনযাত্রা আর খাদ্যাভ্যাসে আরও বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ কোচ তালহা জুবায়ের। অস্ট্রেলিয়া সিরিজেও পেসাররা ধারাবাহিকতা ধরে রাখলে ক্রিকেট বিশ্ব গুরুত্ব দেবে আরও। সাবেক এই টাইগার পেসারের প্রত্যাশা তাসকিন রানাদের উপর ভর করে অ্যাওয়ে টেস্টেও আসবে সাফল্য। দেশের ক্রিকেটে ধ্রুবতারার মতো আবির্ভাবে নাহিদ রানাই প্রথম নন। অনেকেই এসেছেন এর আগে, আবার হারিয়েও গেছেন। তবে নাহিদ কিছুটা ভিন্ন। অভিষেকের 2 বছরে গতির নিয়ন্ত্রণটা বেশ ভালোই করেছেন চাপাই এক্সপ্রেস। ওর বল কাট করছে, সুইং করছে, সো ওই জায়গাটায় কোন লাইন কোন লেন্থে বোলিং করলে আমি অপোনেন্টকে ট্রাভেল করে দিতে পারবো কিংবা ওর উইকেটটা বের করতে পারবো। অ্যাজ এ বলার আমার এটা বোঝাটা খুব জরুরি, যেইটা রানা খুব জলদি বুঝে গেছে। নাহিদকে প্রস্তুত করার পেছনে বড় অবদান সাবেক এই পেসারের। জাতীয় দলে আসার আগেই প্রাইম ব্যাংকে কাজ করেছেন একই সাথে। শিষ্যের প্রতি পরামর্শ, জীবনযাত্রা আর খাদ্যাভ্যাসে আনতে হবে বড় পরিবর্তন। ওয়ার্ল্ড ওয়াইডও অনেক ফ্র্যাঞ্চাইজ লিগে ওর ডাক আসবে, এখন নিজেকে কিভাবে মেনটেন করবে ওরও বুঝতে হবে। খালি এটা কেউ বলে দিলে হবে না, ওর নিজের আগে বুঝতে হবে। ওর ফুড হ্যাবিট থেকে ওর লাইফস্টাইল থেকে সব কিছু চেঞ্জ করতে হবে। শক্তিশালী দল নিয়ে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। নিজেদের পেস বিপ্লবের প্রমাণ ক্রিকেট বিশ্বকে দিতে এর থেকে বড় মঞ্চ আর হয় না বলে মত সাবেক এই টাইগার পেসারের। আমরা এইখানে যদি অস্ট্রেলিয়ার মতো দেশকে আমরা যদি এখানে হারাতে পারি, ওইটা তো আরও বেশি ভালো লাগবে, ভালো জিনিস হবে আমাদের জন্য। কনফিডেন্স লেভেলটা অনেক হাই থাকবে। বাইরের দেশে যে আমাদের যখন পেস বলিং ইউনিটটা আরও ভালো করবে, ম্যাচ জেতাবে, তখন যেমন ইবাদত নিউজিল্যান্ডে ম্যাচ জেতালো, সো এই ধরনের ম্যাচ আমরা যত বাইরে যেয়ে জিতবো, সো আমরাও তখন ভালো একটা দলে পরিণত হবো ইনশাল্লাহ। 16 মে সিলেটে শুরু দ্বিতীয় টেস্ট। প্রথম ম্যাচের মতো লাক্কাতুরাতেও ছড়ি ঘোরাবে পেসাররা। বাংলাদেশের সামনে সুযোগ টানা দ্বিতীয়বারের মতো টেস্টে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার। সাব্বির মিথুন,
সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে অনুমোদন, ব্যয় ধরা হয়েছে প্রায় 35,000 কোটি টাকা। 2033 সালে শেষ হবে কাজ, উপকার পাবে রাজশাহী সহ 24 জেলার মানুষ। হাম উপসর্গে আরও 8 শিশুর মৃত্যু, আক্রান্ত সন্তান নিয়ে ঢাকার হাসপাতালে ছুটছেন বাবা মা। 70% রোগী এই গ্রামের, পরিস্থিতিকে দুর্যোগ বললেন মন্ত্রী। এবং বর্গফুটে 2 টাকা বাড়ল কোরবানির পশুর চামড়ার দর। রাজধানীতে লবণযুক্তের দাম 62 থেকে 67 টাকা, ঢাকার বাইরে 57 থেকে 62 নির্ধারণ। পাচার রোধে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।